রামায়ণ। রামায়ণ কি ভারতের প্রকৃত ইতিহাস ছিল, নাকি ছিল শুধুমাত্র একটি পুরাণের গল্প? রামায়ণ যে সময় লেখা হয়েছিল সেই সময়টি ছিল মৌখিক ঐতিহ্যের একটি দীর্ঘতম সময়, অর্থাৎ তখন মৌখিক চর্চা খুব বিখ্যাত ছিল। তাহলে রামায়ণ কি শুধুমাত্র একটি ভুয়া কিংবা একটি কাহিনী? তো চলুন আজকে আমরা জানি যে রামায়ণ একটি সত্যি ঘটনা নাকি এটা একটি ভুয়া। ভগবান রামের জন্মের তারিখ ছিল 5114 বিসি এবং ওনার জন্মের সময় ছিল দুপুর 12টা থেকে 1টার মধ্যে। ওনার জন্মের সময় নক্ষত্র, গ্রহ এগুলির স্থান কোথায় কোথায় ছিল সেটাই বর্ণনা করেছিলেন ঋষি বাল্মীকি তার রামায়ণ গ্রন্থের প্রথম অধ্যায়ের 18 নম্বর চ্যাপ্টার। এই কয়েক বছর আগেকার ঘটনা। 2012 সালে ইনস্টিটিউট অফ সায়েন্টিফিক রিসার্চ অন বেদাস এর অনুযায়ী বলা হয় যে ঋষি বাল্মীকির বর্ণনা করা ডেট, সময় এবং অ্যাস্ট্রোনমিক্যাল রেফারেন্সগুলোকে যখন প্ল্যানেটেরিয়াম সফটওয়্যারে ইনস্টল করা হয় তখন যে ফলাফলটি আমরা দেখতে পাই সেখানে বলা হয়েছিল যে সেই সময় নক্ষত্র এবং গ্রহদের যেরকম স্থান ছিল ওই রকম স্থান শুধুমাত্র 10ই জানুয়ারি 5114 বিসিতে দুপুর 12টা থেকে 1টার মধ্যেই হয়েছিল। এবং পরে এই ডেটটিকে বাংলার ক্যালেন্ডারে দেওয়া হলে দেখা যায় যে এই দিনটি ছিল চৈত্র মাসের শুক্লপক্ষের নবম দিন, অর্থাৎ পুরো ভারতবর্ষ যেই সময় রামনবমী পালন করে সেই সময়। আমি এটা যখন শুনি প্রথম আমিও খুবই অবাক হয়েছিলাম। পরেরটি হলো যখন রাবণ মাতা সীতাকে হরণ করে নিয়ে গিয়ে লঙ্কা যাচ্ছিলেন, সেই পথে জটায়ু দেখেন যে মাতা সীতাকে রাবণ হরণ করছে। সেই ক্ষেত্রে তিনি নিজের দায়িত্ব ভেবে মাতা সীতাকে বাঁচানোর জন্য রাবণের সাথে লড়াই করতে শুরু করে দেন এবং কিছুক্ষণ পর দেখা যায় যে তিনি লড়াইয়ে হারতে লেগেছেন এবং সেই মুহূর্তে রাবণ তার একটি ডানা কেটে ফেলে, যার জন্য জটায়ু আর উঠতে পারেন না এবং তিনি আস্তে আস্তে পড়তে শুরু করেন। এখানে আশ্চর্যের ব্যাপারটি কি জানেন? রামায়ণে যে পাহাড়ে বর্ণনা করা হয়েছিল, অর্থাৎ যে পাহাড়ের চূড়ায় জটায়ু পড়েছিলেন, সেই পাহাড়টি আমাদের কেরল রাজ্যের কল্লাম জেলায় স্থিত আছে। একদম ঠিকই শুনেছেন। সেই পাহাড়টিতে আজও আমরা সেই জটায়ুর একটি বড় মূর্তি দেখতে পাই, যেটিকে আমরা স্ট্যাচু অফ জটায়ু বলে থাকি। হ্যাঁ, এটি আপনারা দর্শন অবশ্যই করতে পারেন, খুব সুন্দর জায়গা, অবশ্যই দর্শন করুন। রামায়ণ অনুসারে যখন মাতা সীতাকে রাবণ হরণ করে তার সোনার লঙ্কাতে নিয়ে যায় তখন মাতা সীতা সেখানে যেতে অস্বীকার করে দেয়, যার জন্য রাবণ সেখান থেকে ফিরে একটি জায়গায় যায় যেটির নাম হচ্ছে অশোক বাটিকা। আপনারা হয়তো রামায়ণ দেখার সময় শুনেই থাকবেন কথাটা। হ্যাঁ, অশোক বাটিকা ছিল একটি ঘন একটি বাগান যেখানে মাতা সীতাকে তিনি রেখেছিলেন। এবার এখানে একটি আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে ওই বাগানটিকে আজও শ্রীলঙ্কাতে একদম সুরক্ষিত রাখা হয়েছে এবং জায়গাটির নামও দেওয়া হয়েছে হাগগালা বোটানিক্যাল গার্ডেন। আচ্ছা, আপনাদেরকে একটি মজার কথা বলছি। এই বাগানে একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। বলা হয় যে এই বাগানে যে গাছগুলো আছে ঠিক একই রকম গাছ রামায়ণে বর্ণনা করা হয়েছিল এবং যেখানে মাতা সীতা বসে থাকতেন সেই জায়গাটির নামও দেওয়া হয়েছে সীতা এলিয়া বলে। এই পরের টপিকটি শুনে আপনারা অবাক হবেন নাকি জানি না, তবে এই টপিকটা শুনে আমি প্রচুর অবাক হয়েছিলাম। বলা হয় যে ভারতের রামেশ্বরম এবং শ্রীলঙ্কার মান্নার দ্বীপে মধ্যে কিছু কিছু এমন পাথরের খোঁজ পাওয়া যায় যেগুলো ওজনে তো ভারী হয়, কিন্তু সেগুলো জলে দিলেই ভাসতে শুরু করে। এবং আশ্চর্য করা কাণ্ড কি জানেন? ভারতের রামেশ্বরম থেকে শ্রীলঙ্কার মান্নার দ্বীপ পর্যন্ত আমাদের যে রাম সেতু আছে সেটি নির্মিত হয়েছিল, 30 কিলোমিটার লম্বা রাম সেতু। তাই জন্য এটাও মনে করা হয় যে এই পাথরগুলো সেই রাম সেতুর সময়কারী। আমাদের পরের আলোচনার বিষয়টি হচ্ছে রাবণের পুষ্পক বিমান, অর্থাৎ রাবণ যেই বিমানে মাতা সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে এসেছিল। বলা হয় যে এই পুষ্পক বিমানগুলির বিশেষ কিছু কিছু বৈশিষ্ট্য ছিল। বাট আমি কি বললাম? পুষ্পক বিমান গুলির? একদম ঠিক ধরেছেন, গুলির। অর্থাৎ রাবণের কাছে একটি মাত্র পুষ্পক বিমান ছিল না, তার কাছে অনেকগুলি এরকম বিমান ছিল। বলা হয় যে এই বিমানগুলো বায়ু এবং অগ্নি শক্তির দ্বারা চালিত হতো। এই বিমানগুলো তাদের আকার মনের ইচ্ছার মতো পরিবর্তনও করতে পারত। অর্থাৎ রাবণ যদি চাইতো তাহলে তার সমস্ত সৈন্যগুলোকে নিয়ে সে এই বিমানে যেতে পারত। আর এই পুষ্পক বিমানগুলো ওড়ানোর জন্য রাবণ তার রাজ্যে কয়েকটি জায়গাও বানিয়েছিল। সেই জায়গাগুলোকে আমরা এক কথায় এয়ারপোর্ট কিংবা বিমানবন্দরও বলতে পারি। হ্যাঁ, ওই সময় তারা এত অ্যাডভান্স ছিল, সত্যি বিশ্বাস হচ্ছে না। যদি আপনারা শ্রীলঙ্কার পুরাতত্ত্ব বিভাগের কথা শোনেন তাহলে বলা যায় যে রাবণের কাছে এরকম বিমানবন্দর 4টি ছিল এবং এই বিমানবন্দরগুলি যেখানে নির্মিত হয়েছিল সেই জায়গাগুলি এখনও শ্রীলঙ্কাতে আছে। পরেরটি হলো শ্রীলঙ্কাতে একটি নোয়ারা আলিয়া বলে একটি জায়গা আছে যেখানে মাতা সীতার একটি মন্দিরও আছে। আর সেই মন্দিরে কিছুটা যেই
একটি ঝর্ণাও আছে, যেখানে বলা হয় যে মাতা সীতা স্নান করতেন। এবং এই ঝর্ণার পাশের পাথরগুলোতে কিছু কিছু খালও আছে। বলা হয় যে এই খালগুলো বজরংবলীর পায়ের ছাপ, এবং সঙ্গে একই পাশে একটি পাহাড়ও আছে, যেখানে বজরংবলীর এরকম পায়ের চিহ্ন অনেকগুলি পাওয়া যায়। বলা হয় যে যখন বজরংবলী রামেশ্বরম থেকে ঝাঁপ দিয়েছিলেন, তখন তার প্রথম পা এই পাহাড়গুলিতেই পড়েছিল। তো আজকের জন্য এতটুকুই বন্ধুরা। আশা করি আপনাদের আজকের এই আয়োজন খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের ওই বেল আইকনে প্রেস করে দিন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।